আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক ভালোভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আর তোমাদের প্রস্তুতিকে আরো সুন্দরভাবে গুছিয়ে দিতে আমরা আয়োজন করেছি আমাদের এইচএসসি ব্যাচের যে বাংলা ক্লাস। আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাকে একটি ধারণা দেব যে কিভাবে তুমি গুছিয়ে প্রস্তুতি নিলে তোমার বাংলায় এ প্লাসটা নিশ্চিত হবে। আমরা অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নেই, পরীক্ষার প্রশ্নও কমন পাই, কিন্তু বাংলায় আমরা এ প্লাসটা নিশ্চিত করতে পারি না। তার প্রধান কারণগুলো আজকে আইডেন্টিফাই করব এবং কোন টেকনিকগুলো ইউজ করলে তোমরা পেতে পারো বাংলায় খুব সহজে এ প্লাস, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যারা যারা আমার সাথে যুক্ত আছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার শিক্ষার্থী বন্ধুরা যারা যারা আমার সাথে যুক্ত হয়েছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এবং তারই সাথে তোমরা একটু অ্যাড করে দেই, তোমরা সবাই কমেন্ট করবে কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা দিচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু ঝটপট আমাকে কমেন্ট করে জানাও যে কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা দিচ্ছ। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা দিচ্ছ। ওকে শিক্ষার্থীরা সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দেই, ক্লাসটা বন্ধুদেরকে শেয়ার করে দেই, বন্ধুদেরকে একটু শেয়ার করে মেনশন করে দেই যে আমরা সবাইকে নিয়ে আজকে একটা গুছানোর প্রস্তুতি নিব। এই প্রস্তুতির মাধ্যমে ইনশাল্লাহ আমরা একটি ভালো রেজাল্ট আমরা করতে পারবো। কারণ অনেক শিক্ষার্থী আছে আমরা বুঝি সবকিছু জানি, কমনও পাই পরীক্ষায়, কিন্তু প্রশ্ন আসলে আমরা লিখে উত্তর করে আসতে পারি না। তার মেজর কারণগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আমাদের ক্লাসে যুক্ত আছো এবং কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা দিচ্ছ। তো আমি তোমাদেরকে এই ওরিয়েন্টেশন ক্লাসে আমি জাস্ট একটা ধারণা দিব যে তোমাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কিরকম হয়। দেখো আমি একটা বোর্ড কোশ্চেন নিয়েছি, এখানে দেখো প্রথমে 1 নম্বর প্রশ্নে আমাদের আছে কি উচ্চারণের নিয়ম। দেখো আমরা এই যে দুইটা করে অপশন দেয়া থাকে, আমাদের এইচএসসি শিক্ষার্থীরা অধিকাংশ এ প্লাস না পাওয়ার বড় কারণ হচ্ছে এখানে ব্যাকরণ অংশটা এসএসসির মতো আমাদের এই ব্যাকরণ অংশটা এমসিকিউতে দেয়া নাই। এমসিকিউতে দেয়া নেই, আমাদের সবটাই কি করতে হয়, সিকিউতে লিখতে হয়। তো আমরা শিক্ষার্থীরা কি করি, এমসিকিউ থাকলে বৃত্ত পাওয়ার করে আমরা দ্রুত বৃত্ত পাওয়ার করতে পারি এবং রিটেন যে পার্টটা আছে সেটা আমরা লিখে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আর এমসিকিউ নাই, তোমাকে সবটাই লিখতে হবে। তাই একটা সময় ম্যান্ডেটরি একটা বিষয় থাকে, আর এই সময়ে আমরা অনেকে সবকিছু কভার করে আসতে পারি না। আমার কমন পড়ছে, আমি কি করি যে আমি এটা প্রথমে আমরা যে ব্যাকরণ পার্টে 30 মার্ক আছে এটা আমরা খুব বেশি সময় নিয়ে ফেলি, গুছিয়ে লিখবো, ভালো করে লিখবো, খুব ভালো করতে গিয়ে আমরা কি করি এইদিকে সময়টা নেই। পরবর্তীতে কি হয়, আমরা লিখিত যে অংশটা আছে যেখানে পত্র, চিঠি, ইমেইল, খুদে গল্প, রচনা, ভাব সম্প্রসারণ, এই জায়গাটাতে এসে আমরা ভালো একটা আউটপুট দিতে পারি না। কারণ সব দিন শেষে একটাই বিষয়, সেটা হচ্ছে সময়। দিন শেষে একটাই বিষয়, সময়। কারণ সময় আমরা যখন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় যখন আমরা সময় সেভ করতে না পারবো, তখন আমরা এই রচনামূলক যে প্রশ্নগুলো আছে সেখানে ভালো মার্ক তুলতে পারি না। যার কারণে শিক্ষার্থীরা, অধিকাংশ শিক্ষার্থী এই বাংলায় সহজে এ প্লাসের পরিবর্তে প্রশ্ন কমন থাকে কিন্তু তারপরও এ প্লাস পায় না। যেমন আমি তোমাকে একটা প্রশ্ন বলি, একটু খেয়াল করো। যেমন এখানে দেওয়া আছে 1 নং প্রশ্নের উত্তর, এখানে লেখা আছে উচ্চারণ সহ মফলা, এই মফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো। মফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো। অথবা দিয়ে দেওয়া আছে যে শব্দ দেওয়া আছে, 8টা শব্দ দেওয়া আছে, 8টি শব্দ দেওয়া আছে, এই 8টা শব্দের উচ্চারণ লিখে দিতে বলছে। এখন আমরা স্টুডেন্টরা তো স্বভাবত একটু চালাক প্রকৃতির হই, যত কম পড়ে যত ভালো রেজাল্ট করা যায় এটাই খুঁজি।
আমি বলি আমরা কি করি, আমরা প্রথমত করি কি, যে উচ্চারণের নিয়ম জানি তো ভাই, এটা উচ্চারণের নিয়ম আসবে, এই উচ্চারণের নিয়মটা আমি লিখে দিব, উচ্চারণের নিয়মটা লিখে কি করবো, 2 টাকার এক্সাম্পল দিয়ে দিব, এনাফ। আমি যেটা পারি ওইটা লিখলাম। কিন্তু এখানে যখন আমি 8টা শব্দ আছে, চর্যাপদ, রাষ্ট্রপতি, প্রত্যাশা, সংবাদপত্র, চিত্রকর, এই যে শব্দগুলো আছে ভাই, এই শব্দগুলোতে এক একটা এক এক নিয়ম থেকে, কিন্তু আমি তো এত পড়ি নাই, আমি তো অল্প পড়ছি। তাহলে আমি কি করব, এই 8টা যে শব্দ আছে, 8টি যে শব্দ আছে, এই 8টি শব্দের আমি আর উচ্চারণ পারি না, তাহলে 8টা শব্দ যদি আমাদের এখানে থাকে, 8টা শব্দ আমি জাস্ট উচ্চারণটা লিখবো। আমি যদি পারি 8টা শব্দের উচ্চারণ লিখবো। মনে করো লেখা আছে নদী, এই নদী শব্দের উচ্চারণ কি হবে, তাহলে আমরা নদী শব্দের উচ্চারণ জানি, এখানে হবে নো দরশিকার দি। জাস্ট আমার কয় সেকেন্ড লাগছে, জাস্ট এখানে কিন্তু আমার সর্বোচ্চ 10 সেকেন্ড লাগছে, যদি আমি পারি আমার 10 সেকেন্ড লাগছে। মনে করো লেখা আছে অতি বার বেরো না, তাহলে অতি শব্দের উচ্চারণ কি হবে, অতি শব্দের উচ্চারণ হবে ও তরশিকার্তি। আমার কয় সেকেন্ড লাগছে, জাস্ট সর্বোচ্চ 10 সেকেন্ড লাগছে, তাহলে আমাকে এইখানে 8টা প্রশ্ন দেয়া, 8টা শব্দ দেয়া আছে, বলছে যে কোনো 5টি তুমি উত্তর করো এবং তুমি 5 মার্ক নিয়ে নাও। তাহলে এখানে 8টা থেকে যদি আমি বাছাই করি 5টা শব্দ, তাহলে 5টা শব্দ আমার যদি জানা থাকে, তাহলে 5টা শব্দ আমি 5 × 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড, সর্বোচ্চ আমার কত মিনিট লাগতেছে, 1 মিনিট। 1 মিনিটে আমি কিন্তু এখানে, আমি 1 মিনিটে কিন্তু এখানে অলরেডি আমি 1 মিনিটে এখানে 5 মার্ক ক্যারি করে ফেলতে পারতেছি, 5 মার্কস। আমি এই 5 মার্ক ক্যারি করে কি করতে পারবো, এই 5 মার্ক ক্যারি করতে আমার সময় লাগছে সর্বোচ্চ 1 মিনিট, যদি আমার আরো বেশি সময় লাগে সর্বোচ্চ 1 মিনিট 30 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড, এর বেশি লাগার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। আমি যদি পারি আমাকে 5টা শব্দের উচ্চারণ লিখতে 1 মিনিট 30 সেকেন্ড লাগবে। তাহলে দেখো আমরা একটু সামারি করি, যে আমরা 5টা প্রশ্ন 5 মার্ক পাইতে আমাদের সময় লাগছে কত, উচ্চারণের সময় এখানে লাগছে আমার 1 মিনিট 30 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড। কিন্তু যখন আমরা অপশন কতে আমাদের যে দেয়া থাকে, যারা হচ্ছে গদবাদা স্টুডেন্ট, যে আমি পড়বো না কিন্তু আমি A+ চাই, তারা কি করে লিখবে, বাংলা উচ্চারণের মফলা উচ্চারণের নিয়ম, মফলা উচ্চারণের 5টি নিয়ম হচ্ছে, মফলা যদি শব্দের শুরুতে থাকে তার উচ্চারণ হয় না, যেমন উদাহরণ হচ্ছে এই সেই, ঠিক আছে। আবার বলবে 2 নম্বর বলবে মফলা যদি শব্দের মাঝে বা শেষে থাকে তার উচ্চারণ এমন হয়, তার উচ্চারণ তেমন হয়। এরকম করে 5টা নিয়ম লিখতে সে এক্সাম্পল সহ সময় লাগাবে, মানে এভারেজ তোমার 10 মিনিট তো লাগবেই, 10 মিনিটের নিচে লিখতে পারবে না, 10 মিনিটের নিচে কোনোভাবেই লেখা সম্ভব না। তাহলে দেখো সে এইখানে একই উত্তর করলো, এই 1 নংয়েই উত্তর করলো, এই ক নাম্বার অ্যান্সার করার কারণে তার সময় লাগলো 10 মিনিট, আর এইখানে একই প্রশ্ন উত্তর করলো, সময় লাগলো 1 মিনিট 30 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড। এখন স্বভাবত দেখো এখানে অলরেডি 8 মিনিট 30 সেকেন্ড কিন্তু সেভ করে ফেললো, যে এই 8 মিনিট 30 সেকেন্ড সেভ করে ফেলছে, সে স্বভাবত তার থেকে এগিয়ে থাকবে। 8 মিনিট তুমি যদি রচনাতে লিখো, রচনা লিখলে তুমি 1 পেজ লিখতে পারবে, মিনিমাম তুমি 1 পেজটা বেশি লিখতে পারবা। তাহলে অফকোর্স তোমার চিন্তা করতে হবে যে আমি কোনটা ভালো লিখলাম, ডাজন্ট ম্যাটার, কোনটা লিখে আমি দ্রুত উত্তর করতে পারতেছি এবং কোনটা লিখলে আমার মার্কটা এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। তবে এখানে গেল সময়, প্রথমত ফ্যাক্ট হলো সময়, আমাদের সময় কি করে, এটাতে আমাদের সেভ হয়, যে 8টা শব্দ আছে, 8টা শব্দ থেকে 5টা শব্দের উচ্চারণ লিখলে আমার সময়গুলো সেভ হচ্ছে। 2 নম্বর বিষয় হচ্ছে ব্যাকরণ পার্টটা হচ্ছে ম্যাথের মতো নাম্বার, তোমার যোগ বিয়োগ, যেমন আমরা কলেজে যেমন বলি যে 10 যোগ 10, তার মানে কি 10 যোগ 10 হচ্ছে 20, এটার উত্তর কোনো এদিক সেদিক হওয়ার সুযোগ আছে? 10-এর সাথে 10 যোগ করলে কয় টাকা হয়, 20 টাকা হয়। এখন যদি আমি বলি 10 যোগ 10 কত, 20, এটার উত্তর কি, আমাকে যদি বলে এটার জন্য তোমার বরাদ্দ মার্ক হচ্ছে 5 মার্ক, আমাকে কি এখানে 4 দেওয়ার কোনো পসিবিলিটি আছে? 4 দেওয়ার পসিবিলিটি আছে? ম্যাথের মার্ক যেমন 4 দেওয়ার কোনো পসিবিলিটি নাই, একইভাবে এইখানে কিন্তু তোমার কোনো পসিবিলিটি নেই। এই যে আমি বললাম যে খ অংশ যেটা আছে, এই কয়ের আমাদের 1 নং এর খয়ের আনসার, যে উচ্চারণ 5টা শব্দের উচ্চারণ লিখো, এখানেও কিন্তু মার্ক এদিক সেদিক করার কোনো সুযোগ নেই, তুমি যা উত্তর করবে তারই নাম্বার পেয়ে যাবে।
কিন্তু তুমি এখানে যদি এক কাজ করো যে ক নাম্বার অ্যান্সার করো, ম শব্দের 5টা উচ্চারণ লিখো, বা আদ্য এর 5টি নিয়ম লিখো, অথবা উচ্চারণের 5টি নিয়ম লেখা, তার এক্সাম্পল দাও, এগুলো যদি করো তোমাকে এখান থেকে বানানে একটা ভুল হবে। যত বেশি লিখবা তত বানান বেশি ভুল হবে। তুমি বানানে একটা ভুল করতে পারো, তার জন্য 1 মার্ক কাটা যেতে পারে। অথবা তুমি একটা নিয়ম লিখছো, নিয়মের উত্তর হয় নাই, তার মানে এখানেও 1 নাম্বার কাটা যেতে পারে। তুমি জাস্ট দিন শেষে 10 মিনিট লিখালিখি কইরা মার্ক পাইলাম 8, মানে 5-এ তুমি পাইলা 4 পাইলা। আর এখানে তুমি দেখো 1 মিনিট 30 সেকেন্ডে তুমি পেয়ে যাচ্ছ 5-এ 5 মার্ক। আমার কাছে কি ক্লিয়ার? তাহলে দেখো এই উত্তরটা করার কারণে 1 নঙে যে আমাদের উচ্চারণের নিয়ম থাকে, 1 নঙে আমাদের কি থাকে, উচ্চারণের নিয়ম থাকে। তাহলে 1 নং আমরা কি করি, 1 নঙে এই উচ্চারণের নিয়ম থেকে আমরা জাস্ট এই 5টা শব্দ আমরা যদি উচ্চারণ লিখি তাহলে আমরা অন্যদের চেয়ে বেটার মার্ক পাবো। ইভেন আমাদের পরীক্ষাটাও আরো স্মুথ হবে। আমি কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি সবাইকে? সবাই একটু আমাকে জানো আমি কি বুঝাতে পারছি? ওকে, এখন আমরা আসি 2 নঙে কি আছে। 2 নঙে দেখো আছে, বলছে 2 নং প্রশ্নের উত্তর আমি জাস্ট দেখাই। 2 নঙে বলছে যে 2 নঙের ক, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা ব্যাকরণের 5টি বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ লিখো। 5 মার্ক। কত মার্ক? 5 মার্ক। তাহলে একটু দেখি, আমি আবারও বলছি 2 নং, দেখো 2 নং প্রশ্নের উত্তর। আমি জাস্ট বাংলা ব্যাকরণটা নিয়ে আলোচনা করতেছি, একটু দেখো। 2 নং বলছে বাংলা, এই ক নম্বরে বলছে বাংলা বানানের নিয়ম, বানানের 5টি নিয়ম লিখো। বাংলা বানানের কয়টা নিয়ম লিখবা? 5টা নিয়ম লিখবা, তার সাথে তুমি 2টা করে উদাহরণ দিবা। 2টি করে তুমি কি করবা? উদাহরণ দিবা। ওকে, এখন অপশন খ তে কি বলছে? অপশন খ তে আমাকে বলছে যে এখানে 8টা শব্দ দেয়া আছে, 8টা শব্দ দেয়া আছে, তার মধ্যে থেকে তুমি 5টি শব্দের কি করো? তুমি শুদ্ধ বানান লিখো, বানান শুদ্ধ করো, বানান শুদ্ধি করো। তুমি কি করো? 8টা প্রশ্ন দেয়া আছে, 8টার মধ্যে থেকে তুমি দেখে তুমি 5টা বানান শুদ্ধি করো, 5টা বানান শুদ্ধি করো। তুমি যদি এই কাজটা করতে পারো, তুমি দেখো একটু 8টা প্রশ্ন থেকে জাস্ট তোমাকে কি বলছে যে আমাকে 8টা প্রশ্ন থেকে 8টা শব্দ থেকে আমাকে 5টা শব্দের বানান লিখে দিতে হবে। এখন একটু খেয়াল করো, মনে করো এখানে 5টা নিয়ম লিখতে হবে। প্রথমে কি করতে হবে? 5টা নিয়ম লিখতে হবে। তুমি লিখবা বাংলা বানানে জিবি থাকলে, শব্দের শেষে যদি জিবি থাকে, শব্দের শেষে যদি জিবি থাকে তাহলে সেখানে দীর্ঘিকার হয়। আবার শব্দের শুরুতে যদি জিবি থাকে তাহলে প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রসিকার হয়। ঠিক আছে, এরকম করে তুমি নিয়ম লিখবা। নিয়ম লিখে আবার কি করবা? 2টা করে উদাহরণও লিখবা, 2টা করে উদাহরণ। তার মানে তোমাকে অফকোর্স 10টা উদাহরণ লিখতে হবে, 10টা উদাহরণ লিখতে হচ্ছে। তারপর কি করতে হচ্ছে? 5টা নিয়মও লিখতে হচ্ছে। তোমার মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে, এখানে 10 থেকে 15 মিনিট লাগবে, সময় লাগবে জাস্ট তোমাকে এই উত্তরটা করতে, ক নাম্বার উত্তরটা করতে। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো, এখানে 8টা শব্দ দেয়া আছে। কয়টা শব্দ? 8টা শব্দ। তুমি এখান থেকে বেছে 5টা শব্দ নিবা। কয়টা শব্দ? 5টি শব্দ নিবা। জাস্ট শব্দগুলো লিখবা, একপাশে লিখবা, একপাশে শুদ্ধ বানান লিখবা। ভুল বানান শুদ্ধ বানান, ভুল বানান শুদ্ধ বানান, ভুল বানান শুদ্ধ বানান, ভুল বানান শুদ্ধ বানান। তুমি 5টা শব্দ লিখতে তোমার কয় মিনিট লাগবে বলো তো দেখি? 5টা সঠিক শব্দ লিখতে তোমার কয় মিনিট লাগবে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো, 5টা সঠিক শব্দ লিখতে তোমার কয় মিনিট লাগবে? 5টা সঠিক শব্দ লিখতে তোমার কয় মিনিট লাগবে? একটু আমাকে কমেন্ট করে জানাও তো, 5টা সঠিক শব্দ লিখতে কয় মিনিট লাগতে পারে? একটা শিক্ষার্থীর 5টা শব্দ লিখতে কত মিনিট লাগতে পারে? সবাই একটু কমেন্ট করো। 5টা শব্দ লিখতে আমার মতে 1 থেকে 2 মিনিটের বেশি লাগার সুযোগ নাই। তাহলে তুমি দেখো এইখানেও কিন্তু তুমি এই জাস্ট এই কাজটা করার কারণে তুমি অন্যদের চেয়ে প্রিভিলেজ পাইলা কয় মিনিট? অ্যাটলিস্ট 15 মিনিট। তাহলে দেখো প্রথম আমরা 1 নঙে সময় পাইছি, 1 নঙে আমরা সময় পাইছি 8 মিনিট, মনে করো 8 মিনিটে লিখলাম। 2 নঙে আমরা সময় পাইছি 15 মিনিট। তুমি অফকোর্স এখানে কত মিনিট আগায় গেলা? তুমি অফকোর্স এখানে 23 মিনিট সময় তুমি সেভ করে ফেললা। পরীক্ষার হলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সময়, সবচেয়ে মহামূল্যবান জিনিস হচ্ছে সময়। একটা শিক্ষার্থী যদি ভালো করতে চায়, তার সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে তার পরীক্ষা হলে সময় মেনটেন করা। আমরা অধিকাংশ শিক্ষার্থী আমরা ভালো করি, ভালো প্রশ্ন পাই, কমন পড়ে, কিন্তু আমরা লিখে আসতে পারি না। দিন শেষে সময়। তাহলে আমি বলছি আমাকে কি করতে হবে? আমাকে এখানে চুজ করতে হবে যে আমি কোনটা উত্তর করব। ইভেন কোনটা উত্তর করলে আমরা ভালো করতে পারবো। ওকে, এখন একটু আমরা দেখি এরপরে আমরা কি আছে একটু খেয়াল করি।
3 নাম্বার প্রশ্নতে আসি আমরা। 3 নম্বরে দেখো আমাদের এখানে কি আছে, 3 নম্বরে আছে বলছে আবেগ বলতে কি বোঝায়, তার মানে শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো, অথবা তোমাকে এখানে শব্দগুলো দেয়া আছে, এই শব্দগুলো সঠিক ব্যবহার লিখো। অফকোর্স আমরা সম্ভবত এর আগের মতোই আমরা এখানে কি করব, জাস্ট এখানে সঠিকটা লিখে দিলে আমাদের হয়ে যাচ্ছে। শব্দের শ্রেণী বিভাগ যদি আমরা করতে যাই, প্রথম অপশন ক তে যদি করতে চাই তাহলে আমাদের দীর্ঘ সময় লাগতেছে, কিন্তু অপশন খ তে আসলেই কিন্তু আমরা 5টা শব্দ লিখে 5টা বাক্যের নিম্নরেখা শব্দগুলো ব্যাকরণিক শ্রেণীবিন্যাস আলোচনা করে দাও, শেষ, কাহিনী শেষ। এটা আমার সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। সর্বোচ্চ সময় লাগবে কত? 5 মিনিট। ওকে, 4 নম্বরে আসি। এই 4 নম্বর জায়গাটায় অনেক শিক্ষার্থী আমরা কি করি, আমরা একটু চালাকি করি। চালাকিটা কি আমি তোমাদেরকে বলছি। আমাদের চালাকিটা কি হয়, আমাদের চালাকিটা হয় এরকম যে 4 নম্বরে আমরা জানি এখানে উপসর্গ থেকে শব্দ দেয়, উপসর্গ থেকে কি দেয়, শব্দ আসে। তার মানে উপসর্গ, আমাদের টপিকসটা কি, উপসর্গ। 4 নম্বরে আমাদের কি আছে, উপসর্গ আছে। আরেকটা কি আছে, আরেকটা আছে সমাস। আরেকটা হচ্ছে কি, সমাস। স্বভাবত স্টুডেন্টরা সমাস টপিকটাকে এসএসসি থেকে ভয় পায়। সমাস টপিকটাকে কি করে, এসএসসি থেকে ভয় পায়। এসএসসি থেকে সমাসকে ভয় পায়। সমাস তারা দেখলেই মনে হয় জ্বর চলে আসে, বলছে সমাস, ও মাই গড, এটা তো 6 মাস লাগবে, এটা তো আমার জন্য না, এটা তো বন্ধুর জন্য, বন্ধু পড়াশোনা করবে। ভাই, তুমি সমাস আজকে হোক কালকে হোক তোমাকে সমাস পড়তে হবে, মাস তোমাকে পড়তে হবে। কেননা সমাস তোমার এই এডমিশন, তোমার এইচএসসি পরীক্ষায় যে সমাস আছে এমন না, তুমি এইচএসসি পরীক্ষায় যে সমাস পড়তেছো এরকম না। তোমাকে সমাস পড়তে হবে এডমিশন সময় গিয়েও, এডমিশন সময় তোমাকে সমাস শিখতে হবে। ইভেন এডমিশন শেষ, তুমি পড়াশোনা শেষ, তোমাকে চাকরি পরীক্ষা এসেও তোমাকে কি করতে হবে, বিসিএস থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে সমাস থেকে প্রশ্ন হয় না। তার মানে তুমি দেখো এই সমাস কিন্তু তুমি যদি এখন থেকে শিখে ফেলতে পারো, তোমার সমাসে কিন্তু তোমার এখানে এইচএসসি তে টাইম সেভ করবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে সমাস তোমাকে একটা অ্যাডভান্টেজ দিবে এইচএসসি পরীক্ষা শেষে তোমার এডমিশন পরীক্ষায়, কারণ সমাজ থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেই যে সমাজ থেকে প্রশ্ন হয় না। ওকে, তা আমাদের যদি এখন থেকে একটা ভালো ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ফিউচারে কিন্তু এই প্রিভিলেজটা নিতে পারবো। যেমন আমি এখানে 4 নঙ্গে বললাম যে উপসর্গ কাকে বলে। এখানে 4 নঙ্গে কি আসছে, উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো। দেখো এই টপিকসটা আমি বলি তোমাকে, উপসর্গ কাকে বলে। দেখো আমি যদি খুব সুন্দরভাবে আলোচনা করি, যেমন উপসর্গ আমি তোমাকে আলোচনা করছি, তোমরা একটু নোট করতে পারো। উপসর্গ, এই উপসর্গ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় কোন জাতীয় শব্দ তাহলে হবে পারিভাষিক শব্দ। উপসর্গের ইংরেজি পরিভাষা হচ্ছে প্রিফিক্স। উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়, উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ শব্দের পূর্বে বসে। উপসর্গ কি করে, শব্দের পূর্বে বসে। উপসর্গ কোথায় বসে, শব্দের পূর্বে বসে, উপসর্গ কোথায় বসে, শব্দের পূর্বে বসে। উপসর্গ কাকে বলে, উপসর্গ হচ্ছে যেসব অর্থহীন শব্দাংশ, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। কি করে, নতুন শব্দ তৈরি করে, তাকে কি বলে, তাকে উপসর্গ বলে। দেখো আমি জাস্ট সংজ্ঞাটা ডেফিনিশন লিখলাম, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। উপসর্গ কি নেই, উপসর্গের এখন আবার লিখবো আমরা, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তাহলে আমরা কি লিখলাম দেখো, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। উপসর্গ কি নেই, অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তাহলে এগুলো কি ভাই, এগুলো হচ্ছে উপসর্গের সংজ্ঞা লিখলাম। এরপর আমরা আসবো উপসর্গ কি করে। উপসর্গ শব্দ গঠনে সাহায্য করে। উপসর্গ কি করে, শব্দ গঠনে সাহায্য করে। উপসর্গ কি করে, শব্দ গঠনে সাহায্য করে। তাহলে আমরা দেখলাম উপসর্গ কি করে, উপসর্গ শব্দ গঠনে সাহায্য করে। উপসর্গ কি করে, উপসর্গ উচ্চারণের সুবিধা দেয়। এরপর আমরা দেখি, এই যে আমরা উপসর্গ পড়তেছি, এই উপসর্গ কোথায় বসে, উপসর্গ শব্দের পূর্বে বসে। কোথায় বসে, শব্দের পূর্বে বসে। তাহলে আমরা দেখলাম, যেমন আমরা লিখি একটা শব্দ লিখলাম, মনে করেন আমি লিখলাম নাম, কি লিখলাম, নাম একটা শব্দ।
নাম একটা শব্দ। আচ্ছা আমি নতুন একটা পেজ নিয়ে লিখে তোমাদেরকে দেখাই। দেখো আমি লিখলাম, মনে করো নাম লিখলাম, কি লিখলাম? নাম। নাম, তাহলে নাম কি? একটা নাম, একটা শব্দ, মনে করো নাম একটা শব্দ লিখলাম। এই শব্দটার পূর্বে যদি আমি নতুন করে অ্যাড করি প্র যোগ নাম, হবে কি? প্রণাম। হবে কি? প্রণাম। হবে কি? প্রণাম। মনে করো আমি লিখলাম সু যোগ নাম, হবে কি? সুনাম। সুনাম। মনে করো আমি লিখলাম পরি যোগ নাম, হবে কি? পরিণাম। পরিণাম। আমি মনে করো লিখলাম যে বদ যোগ নাম, হবে কি? বদনাম। বদনাম। তাহলে একটু খেয়াল করি, দেখো এই যে শব্দগুলো ছিল এতক্ষণ যে আমরা শব্দগুলো দেখলাম, এই শব্দগুলো সবগুলোই কি ছিল? এই নামের পূর্বে বসছে। কোথায় বসছে? পূর্বে বসছে। একটু খেয়াল করো তো, প্র, সু, পরি, বদ, এই শব্দগুলোর কোনো অর্থ আছে? এই শব্দগুলোর কি কোনো অর্থ আছে? বলো তো দেখি, এই শব্দগুলোর কোনো অর্থ আছে? নাই। এই শব্দগুলো কি নাই? কোনো অর্থ নাই। কিন্তু দেখো এই শব্দগুলো কোথায় বসছে? অন্য শব্দের পূর্বে বসছে। কোথায় বসছে? পূর্বে বসছে। পূর্বে বসে কি করছে? নতুন শব্দ তৈরি করছে। এই হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গ শব্দের পূর্বে বসে শুধু যে কেবল নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ তৈরি করে এমনটা নয়। এমনটা নয়। উপসর্গ শব্দের পূর্বে বসে 5 ধরনের কাজ করে। কয় ধরনের কাজ করে? উপসর্গ 5 ধরনের কাজ করে। 5 ধরনের কাজ করে। নতুন শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা দেয়, শব্দের অর্থকে সম্প্রসারিত করে, শব্দের অর্থকে সংকুচিত করে, শব্দের অর্থকে পরিবর্তন করে। জাস্ট তুমি এই কথাগুলো যদি লিখো, এত কিছু লেখার পর তুমি মার্ক পাবা 5 মার্কস। কত পাবা? 5 মার্কস। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখছো যে তোমার সাথে যে বন্ধুটা আছে সে জাস্ট সমাসের এই যে 8টা শব্দ দেয়া আছে। কয়টা শব্দ? 8টা শব্দ দেয়া আছে। এখানে বলছে যে এই সমাসগুলোকে তুমি কি করো? ব্যাস বাক্য নির্ণয় করো, যে কোনো 5টি সমাসগুলোর কি করবা? জাস্ট ব্যাস বাক্য লিখবা, আর হচ্ছে সমাসটা কোন সমাস এটা লিখে দিবা, তোমাকে 5 মার্ক দিয়ে দিবে। কোনো চিন্তা ভাবনা ছাড়া তুমি 5 মার্ক পাবা। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি এখানে এত কিছু লিখা মার্ক পাবো 5? অসম্ভব। তুমি 4 পাবা, 5 জীবনও পাবা না, কারণ 5 মার্ক পাওয়ার পসিবিলিটি নাই। 5 পাওয়ার পসিবিলিটি নাই। যেমন 4 নং প্রশ্নের উত্তর আমি বললাম যে এখানে কি আছে? এখানে বলছে উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো। এত কিছু আলোচনা করে তুমি 5 মার্কের জায়গায় তুমি পাবা কত জানো? তোমার যদি হাতের লেখা খুব সুন্দর ভালো হয় তাহলে 3.5 থেকে সর্বোচ্চ 4 পাবা। সর্বোচ্চ কত পাবা? 4 পাবা। কিন্তু 4ও পাওয়ার পসিবিলিটি নাই। নাই, কারণ তুমি ভুল করবা, প্রচুর ভুল করবা। এত কিছু লিখতে গেলে তুমি ছোট মানুষ, তুমি ভুল করবা। তাহলে দেখো আমরা এখানে কত পাবো? সর্বোচ্চ 4 পাইতে পারি। কিন্তু চিন্তা করো, দেখো এখানে বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, যে কোনো 5টি। এখানে কয়টা দেয়া আছে একটু শিক্ষার্থীরা দেখো তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এরকম করে 8টা দেয়া আছে। কয়টা দেয়া আছে? 8টা দেয়া আছে। 8টা থেকে তোমাকে লিখতে হবে কয়টা? 8টা থেকে লিখতে হবে তোমাকে 5টা। 8টা থেকে কয়টা লিখতে হবে? 5টা লিখতে হবে। 5টি লিখলেই তুমি জাস্ট 5-এ 5 পাবা। এখানে 5-এ আউট অফ 5-এ 5 পাবা। 5-এ আউট অফ 5 পাবা। ঠিক আছে? এত লিখে মাত্র 5? হ্যাঁ, এত লিখে মাত্র 5। তাহলে কিন্তু চিন্তা করো, আমি যদি জাস্ট একটু বলি, আমি যদি জাস্ট একটু আসি যে এত কিছু লিখে আমি 5 পাবো না, আমার তো ভাই এত কিছু লিখে 5 পাবো, তাহলে সময় লাগবে আমার কত? সময় লাগবে আমার মিনিমাম, এখানে সময় লাগবে কত বলো তো দেখি? একটু একটু আইডিয়া করো তো শিক্ষার্থীরা, একটু আইডিয়া করো, এখানে তোমার মিনিমাম সময় লাগবে কত? এত কিছু লিখে তোমার সময় লাগতে পারে কত মিনিট? এত কিছু যে লিখছো তোমার সময় লাগতে পারে কত মিনিট? এত কিছু লিখে সময় পাচ্ছ কত মিনিট বলো তো দেখি? এত কিছু লিখতে অ্যাটলিস্ট তোমার সময় লাগবে। আমি বিশ্বাস করি এত কিছু লিখতে আমার, হয়তো আমি যদি স্টুডেন্ট হইতাম আমার মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগতো। 10 থেকে 15 মিনিট লাগতো। কিন্তু আমি যদি জাস্ট এখানে 8টা শব্দ থেকে আমি 7টা শব্দ বাইচা নিলাম, ঠিক আছে? মনে করো এখান থেকে আমাকে 5টা লিখতে হবে। কয়টা? 5টা। একটু টাইম ধরো তো কত মিনিট লাগে আমার? আমাকে এখন 9টা 57 বাজে। আমি শুরু করলাম। নিপ বৃক্ষ শব্দটা কি? নিপ বৃক্ষ। এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে নিপের বৃক্ষ। নিপের বৃক্ষ। নিপের বৃক্ষ। তাহলে নিপের বৃক্ষ এটা কি? এটা জাস্ট হচ্ছে, এটা কোন সমাস? এটা হচ্ছে তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। এটা কি সমাস? তৎপুরুষ সমাস। নিপের বৃক্ষ। ওকে, আছে শতবর্ষ। শুরুতে কি আছে? সংখ্যা আছে। শুরুতে সংখ্যা এবং বর্ষটা হচ্ছে মেন। তার মানে আমরা জানি শুরুতে সংখ্যা এবং পরবর্তী
পরপদ যদি প্রধান থাকে তাহলে কি থাকে, এটা হচ্ছে দ্বিগু সমাস, নিঃসন্দেহে দ্বিগু সমাস। আর দ্বিগু সমাসের ব্যাস বাক্য খুবই ইজি, এটা হচ্ছে শত বর্ষের সমাহার, শত বর্ষের সমাহার, এটা কি সমাস, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। এরপর দেখা আছে হরতাল, কি তাল, হরতাল। তাহলে তাল হরতাল কি হতে পারে, তাল বুঝায় না হর বুঝায়, হর হর হচ্ছে যে দুধের স্বর, ঠিক আছে। আর তাল মানে কি, যে কোনো তাল, নৃত্যের তাল, গানের তাল, ভাই হরও বুঝায় না তালও বুঝায় না, তার মানে কি পূর্বপদ পরপদ কোনোটাই বুঝায় না, তার মানে এটা একটা নিশ্চিত, নিশ্চিত এটা কি হতে পারে, বহুব্রী না বহুব্রী না। কিন্তু দেখো এখানে তাল, তাল শব্দটা হইতে পারে যে কোনো তাল, কিন্তু এই তালটাকে কি করে দিচ্ছে, হর শব্দটা বসে এটাকে বানচাল করে দিচ্ছে। তাহলে অবশ্যই এখানে পূর্বপদের অর্থের প্রাধান্য আছে, তার মানে এটা হবে তালের অভাব। কি অভাব, তালের অভাব, তালের অভাব, তালের অভাব। তার মানে এটা কি সমাস, এটা হবে অব্যয়ীভাব সমাস। কি সমাস, অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। ওকে ফাইন, অব্যয়ীভাব সমাস। এর পাশে গিন্নিমা, কি আছে, গিন্নিমা, যিনি গিন্নি তিনি মা, যিনি গিন্নি তিনি মা, এটা কর্মধারয় সমাস। গিন্নি মা, গিন্নি মা, কেমন মা, গিন্নি মা, কেমন মা, গিন্নি মা। তাহলে এটা কি, যিনি, যিনি গিন্নি, যিনি গিন্নি তিনি মা, যিনি গিন্নি তিনি মা। তাহলে এটা কি সমাস, এটা হচ্ছে কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, ঠিক আছে, এটা কর্মধারয় সমাস। এরপর আছে রক্তারক্তি, পূর্বপদের শেষে আ পরপদের শেষে ই, পূর্বপদের শেষে আ পরপদের শেষে যদি ই থাকে সেটাকে বলা হয় ব্যতিহার বহুব্রী সমাস। তার মানে এটার ব্যাস বাক্য কি হবে, ব্যাস বাক্য হবে রক্তে রক্তে যে লড়াই। তাহলে এটা ব্যাস বাক্য হবে রক্তে রক্তে যে, রক্তে রক্তে যে লড়াই, রক্তে রক্তে যে লড়াই, এটা কি সমাস, এটা হচ্ছে বহুব্রী সমাস, বহুব্রীহি সমাস, বহুব্রী সমাস, বহুব্রী সমাস। ওকে, এরপর আছে সজল, কি আছে, সজল। তাহলে সজল শব্দের, সজল শব্দটা কোন সমাস, সজল শব্দের ব্যাস বাক্য কি হবে বলো দেখি, সজল শব্দের ব্যাস বাক্য কি হবে, সজল শব্দের ব্যাস বাক্য কি হবে, সজল শব্দের ব্যাস বাক্য কি হবে, সজল শব্দের ব্যাস বাক্য কি হবে। আচ্ছা সজল কি আছে, সজল, সজল শব্দের ব্যাস বাক্য কি, জলের সহিত বর্তমান, জলের সহিত বর্তমান। তাহলে স বুঝানো জল বুঝানো, এটা কি জলের সহিত, জলের সহিত, সহিত বর্তমান। তাহলে কি হবে, জলের সহিত বর্তমান, জলের সহিত বর্তমান, জলের সহিত বর্তমান। তাহলে এটা কোন সমাস, এটা অফকোর্স একটা বহুব্রী সমাস। এটা কি সমাস বলো তো দেখি, এটা কি সমাস, এটাও বহুব্রী সমাস, এটাও বহুব্রীহি সমাস, বহুব্রী সমাস, এটা একটা বহুব্রী সমাস। ওকে ফাইন। এরপর আছে অসত্তা সত্য, কি আছে, সত্তা সত্য, মূলত সত্তা একটা শব্দ, সত্য একটা শব্দ। তাহলে সত্তা সত্য, এটার মাঝখানে একটা হাইফেন দিয়ে দিলি এটা হয়ে যাচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। কি সমাস, দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য কিভাবে করে, সত্য, সত্য ও অসত্য, সত্য ও অসত্য, সত্য ও অসত্য। আমি তোমাকে বুঝাই ফেলছি, আমি তোমাকে বুঝাই, আমার সময় লাগছে কত মিনিট, 4 মিনিট। আমি তোমাকে বুঝাইছি, এতক্ষণ বুঝাইছি, ইভেন ক্লাসও নিছি, আমার সময় লাগছে 4 মিনিট, 4 মিনিট, 4 মিনিট সময় লাগছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি উপসর্গ লিখছো কত মিনিট লাগবে, উপসর্গ এত কাহিনী লিখতে তোমার 15 মিনিট লাগবে, নিম্নত 15 মিনিট লাগবে। তাহলে 15 মিনিটে তুমি মার্ক পাবা কত, 5 মার্ক, 5 মার্ক। আল্লাহ, আমি এখানে তো কয়টা লিখছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লিখছি, 7টা লিখছি, তোমাকে পড়াইছি, বুঝাইছি, লিখছি আমি 4 মিনিটে। আর আমি যদি 5টা লিখতাম, আমি 5টা লিখতে সর্বোচ্চ আমার সময় লাগতো 3 মিনিট, সর্বোচ্চ আমার, যদি আমি জাস্ট পরীক্ষা হলে লিখি 3 থেকে 2 মিনিট, ভাই 2 মিনিট লাগবে, 3 মিনিট কেন লাগবে ভাই, আমার আমার তো 2 মিনিট লাগবে, 2 মিনিট, 2 মিনিট লাগবে। তাহলে 2 মিনিটে আমি 5 মার্ক পাচ্ছি, একদম 100% পিওর মার্ক, যেটা কোনো পরিবর্তন হওয়ার সুযোগই নাই। তাহলে 5 মার্ক পাইতে আমার সময় লাগতেছে কয় মিনিট, 2 মিনিট, কয় মিনিট, 2 মিনিট। আর আমরা এখানে 15 মিনিট লেখা মার্ক পাসে আমি 5 পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, জীবনেও 5-এ 5 দেবে না, রিটেনে কোনোদিন 5-এ 5 ফুল মার্ক কখনো দেওয়ার নিয়ম নাই, 4 পাবা, যদি খুব ভালো লিখো তাহলে 4 পাবা। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো যে এখানে কি কি বলছে, এখানে বলছে যে সমাসের যদি তুমি জাস্ট ব্যাস বাক্যটা করে দিতে পারো তাহলে তোমার কিন্তু এখানে অফকোর্স তোমাকে 5-এ 5, 5-এ 5 পাওয়ার সুযোগ আছে কয় মিনিটে, মাত্র 2 মিনিটে, কয় মিনিটে, মাত্র 2 মিনিটে। তাহলে এই প্রস্তুতিগুলো কিভাবে নিবে, কিভাবে নিবে, অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করে, ভাই
আমি তো সবই পারি, কিন্তু পরীক্ষা হলে গেলে আর উত্তর করে আসতে পারি না। আমি সবই পারি, সবই বুঝি, কিন্তু পরীক্ষার হলে আমি আইসা আর এ প্লাস পাই না। তাহলে আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা এ প্লাস নিশ্চিত করতে পারে না, জাস্ট তার কিভাবে পড়বে গুছানোর কারণে, কোন টপিকসগুলো পড়বে আর কোন টপিকসগুলো স্কিপ করবে এটা না জানার কারণে। ভাই সহজ তো সবই, তাহলে সহজ, এত সহজ শিখতে গেলে তো তখন আমরা কি করি, যেমন আমরা উপসর্গটা কি থিওরি আমরা ইচ্ছে মতো গান কবিতা ইচ্ছে মতো লিখলাম, এই যে এসএসসিতে একটা স্বভাব আছে না আমরা ইচ্ছে মতো লেখা, এই গান কবিতা লেখা আমরা কি পাইলাম 3 পাইলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু দেখেন এইখানে কিন্তু আমি 5-এ 5 পাইতে পারতেছি কত মিনিট, জাস্ট 2 মিনিটে, আমার ওইটার খেয়াল নাই। কারণ এটা কি করতে হবে, এটা একটু পড়তে হবে। হ্যাঁ, পড়াশোনা বাসায় বসেও করা যায়, কিন্তু যদি একটা স্মার্ট গাইডলাইন থাকে তাহলে কিন্তু আরো স্মার্ট ভাবে পড়া যায়। এ প্লাস তুমি যে কোনো ভাবে পাইতে পারো, কিন্তু এ প্লাসটা যদি তুমি খুব মানে ট্রিক্স খাটিয়ে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে পড়ো তাহলে তুমি এ প্লাসটা আরো সহজে পেতে পারো। যেমন আমি যদি তোমাকে বলি যে এই সমাসগুলো তোমাকে পড়াবো আমি জাস্ট এক ক্লাসে, জাস্ট সর্বোচ্চ 2 ঘন্টা তোমাকে আমি এই সমাস একদম, তুমি পৃথিবীর যেই কোনো শব্দ দিয়ে আসলে যদি সমাস করতে বলে তাহলে তুমি সমাস নির্ণয় করতে পারবা, যদি এটা সমাস গঠিত শব্দ হয়। কারণ শব্দ তৈরি হয়তো 5 ভাবে, তাহলে সমাস 6 ভাবে, তো এখানে সমাস গঠিত যে কোনো শব্দ তুমি ভেঙে এটা কোন সমাসে বলে দিতে পারবা। যেমন আমাকে দেখো, যদি এখানে দ্বন্দ্ব সমাস, এখানে সত্তা সত্য জায়গায় যদি আমাকে বলে দা কুমড়া, মাসি পিসি, মা ভাই, ভাই বোন, মা বাবা, তারপর হচ্ছে মনে করো যে লাউ কুমড়া, তারপর হচ্ছে পকেট, কি বলে যে আমরা বলতে পারি, যেমন আমরা বলি দ্বন্দ্ব সমাস আর কি কি আছে, দ্বন্দ্ব সমাস আমি যদি বলি মিলনাত্মক দ্বন্দ্ব সমাসে চা বিস্কিট, তাহলে চা বিস্কিট কোন সমাস, মিলনাত্মক দ্বন্দ্ব সমাস, চা ও বিস্কিট। আমি যদি বলি ভাই বোন, তাহলে ভাই ও বোন কি সমাস, মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। মাসি পিসি, ঠিক আছে, মাসি পিসি, তারপর আমরা বলি বাবা মা, তাহলে এগুলো কোন সমাস, এগুলো মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। আমরা বললাম অহিনকল সাপে নৌকলে কোন সমাস, এগুলো হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। এরপর আমরা যদি বলি এরকম করে যদি আমরা বলি কাগজপত্র কোন সমাস, কাগজপত্র হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি মনে করো যে হাট বাজার, এগুলো কোন সমাস, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে এরকম করে কোটি কোটি দ্বন্দ্ব সমাস তোমরা নির্ণয় করতে পারবা আমি যে টেকনিকগুলো শিখাবো। তো আমরা ওইরকম করে যদি পড়াই তোমাকে, তুমি ইনশাল্লাহ এগুলো পারবে, ঠিক আছে। এরপর দেখো আমরা বলছি রক্তারক্তি, রক্তারক্তি কোন সমাস, রক্তারক্তি রক্তে রক্তে যে লড়াই, তাহলে রক্তারক্তি রক্তে রক্তে লড়াই, এটা আমি বুঝবো কিভাবে ভাই এটা কোন সমাস। দেখো এইখানে একটা টেকনিক আছে, আমরা তো টেকনিক করে তোমাকে পড়াবো, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমরা এরকম করে টেকনিক দিয়ে দিয়ে তোমাদেরকে এই টপিকগুলো, কঠিন টপিকসগুলো আমরা সহজভাবে উপস্থাপন করব। যেমন দেখো রক্তা, পূর্বপদের শব্দের শেষে যদি অবশ্যই বহুব্রীহি সমাস হইতে গেলে কি লাগে, যেমন আমি একটা কবিতা পড়াই 4 লাইনের কবিতা, এই 4 লাইনের কবিতা আমি সমাস শেষ করি। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই, আমি সেই রাশেদ ভাই। জাস্ট আমি এই 4টা লাইন বলবো, এই 4 লাইনে তোমার সমাস শেষ, 4 লাইনে তোমার সমাস শেষ, 4 লাইনে কি তোমার সমাস শেষ। তোমার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আমাদের প্রাইভেট ব্যাচে তুমি দেখো, ইনশাল্লাহ তোমার বিশ্বাস হবে। আমি কিছু কিছু বুঝাই দিচ্ছি। দেখো আমরা বলছি দ্বন্দ্বে উভয় পদ সমান, এখানে দেখো সত্য আর হচ্ছে অসত্য, তাহলে দুইটাই কি সমান, মা বাবা তাহলে মা ও বাবা, মাসি পিসি মাসি ও পিসি। আমরা বলছি লাউ কুমড়া লাউ ও কুমড়া, তাহলে কি প্রত্যেকটা পদে উভয় পদ পূর্বপদ পরপদ দুইটাই সমান, তার মানে এটা কি সমাস, এটা দ্বন্দ্ব সমাস। তারপর দেখো আমরা বলছি বহুব্রীহিতে নতুন অর্থ পাই, তাহলে বহুব্রীহি সমাস কি হবে, পূর্বপদ বুঝাবে না পরপদ বুঝাবে না, তাহলে এই সমাসটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। এখন কথা হচ্ছে এখানে আছে রক্তারক্তি, কি আছে, রক্তারক্তি, তাহলে রক্তারক্তিটা আমি বুঝবো কিভাবে এটা কোন সমাস। দেখো এখানে রক্তও বুঝায় না, রক্তিও বুঝায় না, কি বুঝায়, এখানে মূলত একটা ঝগড়া বুঝায়, লড়াই। এখানে কি বুঝাচ্ছে, লড়াই বুঝাচ্ছে, লড়াই বুঝাচ্ছে। তাহলে রক্তে রক্তে এটা কি বুঝাচ্ছে, লড়াই বুঝাচ্ছে। তারপরে পূর্বপদ বুঝায় না, পরপদ বুঝায় না, এটা কি কোন পদ বলে। যদি পূর্বপদ এবং পরপদ না বুঝিয়ে অন্য একটা পদকে বুঝায় সেগুলোকে আমরা বলি বহুব্রীহি সমাস। যেমন আমি যদি বলি, মনে করো আমি যদি বলি বিনা পানি, তাহলে বিনাও বুঝায় না পানিও বুঝায় না, তাহলে বিনা পানি কি, বিদ্যাদেবী সরস্বতীকে বুঝায়। আমি বললাম চৌচালা, তাহলে দেখো চৌচালা, চৌ বুঝায় না চালা বুঝায় না, একটা ঘরকে বুঝায়, যদিও সংখ্যা আছে এটাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে। যেমন আমি বললাম মনে করো বলতে পারি যেমন এরকম বললাম আমি যে 10 আনন, তাহলে 10 আনন কি, 10 আনন, 10টা আনন বুঝাচ্ছে, মাথা বুঝাচ্ছে না, মূলত কাকে বুঝাচ্ছে, রাবণকে বুঝাচ্ছে, ঠিক আছে। আমি বললাম দো তালা, এখানে দো বুঝায় না তালাও বুঝায় না, কি বুঝায়, একটা 2 তালা বিশিষ্ট বিল্ডিংকে বুঝায়। তার মানে এগুলো কি পূর্বপদ এবং পরপদ না বুঝালে সেগুলোকে আমরা বহুব্রীহি সমাস বলি। তার মানে অফকোর্স রক্তারক্তি একটা বহুব্রীহি সমাস। এখন ইন্ডিভিজুয়ালি যদি আমাকে বলে যে আরো একটু ডিপে যাও, তাহলে দেখো পূর্বপদের শেষে আ আর পরপদের শেষে যদি ই থাকে, আ
প্লাস ই থাকে, তাহলে আমরা সেগুলোকে বলি বেতিহার বহুব্রীহি সমাস। কি বলি? বেতিহার বহুব্রীহি সমাস। যেমন দেখো এখানে আছে রক্তে রক্তে লড়াই, আমরা যদি বলি চুলা চুলি, তাহলে পূর্বপদের শেষে আ, পরপদের শেষে ই। চুলা চুলি, কানাকানি, গালাগালি, লাঠালাঠি, ঠিক আছে, ঠেলাঠেলি, এগুলো সবগুলোই কি পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে ই আছে। তাহলে পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে যদি ই থাকে, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি বেতিহার বহুব্রীহি সমাস। বেতিহার বহুব্রীহি সমাস। আমরা খুব সহজে এগুলো শিখতে পারবো। গিন্নিমা, যিনি গিন্নি তিনি মা, মূলত পরপদের অর্থ প্রাধান্য পাইলে এবং তুলনা বুঝালে সেটাকে আমরা বলি কর্মধারয় সমাস। তার মানে গিন্নিমা কর্মধারয় সমাস। বলছে হরতাল, তাহলে আমরা বলছিলাম অব্যয়তে পূর্বপদ বলে রাশেদ ভাই, তাহলে অব্যয়ভাব সমাসে কি পূর্বপদের অর্থের প্রাধান্য পায়। যেমন আমরা বলছি, মনে করো একটা লিখলাম শহর, কি লিখলাম? শহর। কি লিখছি? শহর। তাহলে শহর শব্দের এটা একটা শব্দ, কিন্তু এর আগে জাস্ট আমি বসালাম উপশহর, তাহলে দেখো এটা ক্ষুদ্র শহর হয়ে যাবে। তাহলে এই শহর শব্দটাকে মডিফাই করলো কে? শহর শব্দটাকে মডিফাই করলো এই উপ নামক শব্দটি। আমি যদি বলি মনে করো জেলা, কি লিখলাম? জেলা। তাহলে জেলা শব্দটার আগে জাস্ট আমি যদি বসাই উপ নামক একটি শব্দ, তাহলে হয়ে যাবে উপজেলা। কারণ জেলা শব্দটাকে মডিফাই করলো কে? উপ নামক একটা শব্দ। তাহলে এইভাবে আমরা এই সমাসগুলো নির্ণয় করতে পারি। ওকে, এরকম করে দেখো আছে শতবর্ষ, একদম ইজি প্রশ্ন। শতবর্ষ শব্দের শুরুতে সংখ্যা থাকলে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকলে সেটা দ্বিগু সমাস। আমি জাস্ট এগুলো নিয়ম পড়াবো তোমাদেরকে, জাস্ট 4 লাইন পড়াবো, 4 লাইনের সমাস শেষ। তাহলে দেখো আমরা বলছি শতবর্ষ, তাহলে এখানে বর্ষটা হচ্ছে প্রধান পদ এবং শতটা হচ্ছে সংখ্যা। শতটা কি? সংখ্যা। শব্দের শুরুতে সংখ্যা এবং পরপদের অর্থের প্রাধান্য থাকলে সেটাকে বলা হয় দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। যেমন আমি যদি বলি শতাব্দী, তাহলে শত অব্দের সমাহার। আমি যদি বলি পঞ্চবটি, তাহলে পঞ্চবটের সমাহার। আমি যদি বলি সপ্তাহ, তাহলে সপ্ত অহের সমাহার। আমি যদি এরকম ভাবে বলি যে চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। ত্রিমোহনা, ত্রিমোহনার সমাহার। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। তারপর দেখো আছে নিপের বৃক্ষ, মানে নিপ বৃক্ষ, নিপের বৃক্ষ। মনে রাখবা যদি বিভক্তি লোপ পায় সেগুলো হচ্ছে তৎপুরুষ সমাস। দেখো এখানে আছে নিপের বিভক্তি, সরি নিপের বৃক্ষ, তাহলে এখানে কি আছে? এর বিভক্তি আছে। আর আমরা জানি রয়ের মানে হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, তাহলে ষষ্ঠী বিভক্তি, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। কিন্তু আমাকে তৎপুরুষ সমাস লিখে আমাকে ফুল মার্ক দিয়ে দিচ্ছে, আমার দরকার কি ভাই? তাহলে দেখো আমরা এই সমাসগুলো কিন্তু নির্ণয় করতে আমার সময় লাগবে সর্বোচ্চ 2 মিনিট। 2 মিনিটের বেশি তোমার জীবনও লাগবে না ভাই। তুমি আমার ক্লাসগুলো করো, সমাসের ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমার 2 মিনিটের বেশি লাগবে না। আমি কথা দিচ্ছি 2 মিনিটের বেশি লাগবে না। তো একটু চিন্তা করো যে আমরা এই টপিকগুলো কিভাবে গুছিয়ে পড়তে পারি। তোমরা অবশ্যই গুছিয়ে পড়তে পারো। আমাদের প্রাইভেট ব্যাচে আমরা এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমরা একটা ব্যাচ চালু করেছি। তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদেরকে অবশ্যই ইনবক্স করে জানাবে, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দায়িত্ব নিয়ে পড়াবো। এইচএসসি প্রত্যেকটা টপিকসকে ধরে ধরে আমরা তোমাদেরকে পড়াবো। ওকে, তো তোমরা এই যে আমি আজকে একটা আলোচনা করলাম, এখান থেকে দেখো আমরা 4 নং প্রশ্নের উত্তর, এরপর আছে 5 নম্বর প্রশ্নের উত্তর। এখানে দেখো 5 নম্বর প্রশ্নের উত্তরে কি আছে? অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো। ঠিক আছে, এখানে শব্দ ভান্ডার বোঝাচ্ছে। আর এখানে দেখো কতগুলো লেখা আছে, এখান থেকে জাস্ট আমরা 5টা পিক করে নিলি আমাদের হয়ে যাচ্ছে आंसर। এরপর আসি আমরা বাক্য। এখানে দেখো শব্দ, আর এখানে বলছে যে এই দেখো বন্ধনী, এই যে বন্ধনীর নির্দেশ মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে বাক্যটা বলছে এরকম করে বাক্য নির্ধারণ করো। বলছে এটাকে বলছে জটিল করতে, তার মানে এই বাক্যটাকে কি করতে হবে? জটিল করতে হবে। পৃথিবী অস্থির, বলছে পৃথিবী অস্থির, এটাকে নেতিবাচক করো, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবা। বলছে বিস্ময়কর করো, মানে অবাক করা করতে বলছে। নির্দেশক মানে হচ্ছে নির্দেশ দেওয়া বোঝাচ্ছে। যৌগিক করতে বলছে, মানে যৌগিক বাক্য করতে বলছে। প্রশ্নসূচক মানে প্রশ্নসূচক বাক্য করতে বলছে। অনুজ্ঞাসূচক মানে অনুজ্ঞাসূচক বাক্য করতে বলছে। এবং জটিল লেখা আছে মানে জটিল বাক্য বানাইতে বলছে। তার মানে তুমি 8টা শব্দ থেকে জাস্ট 5টা শব্দ বাইসা নিবা, এখান থেকে তুমি জাস্ট জটিল বাক্য যেটা বলছে ওইটা করে দিবা, শেষ, মানে কাহিনী শেষ। কিন্তু আমরা এই বাক্য দেখো, বাক্য আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন আমরা একটা জানি বাক্য মানে কি? বাক্য হচ্ছে আমাদের শব্দ গঠন, একাধিক শব্দ দিয়ে জুড়ে আমরা যেগুলো গঠন করি সেগুলো হচ্ছে বাক্য। কিন্তু এই বাক্য জাস্ট শব্দ জুড়ে দিলেই কি বাক্য হয়ে যায়? কয়েকটা শব্দ একটার পর একটা রেখে দিলে কি বাক্য হয়ে যায়? হয় না, কারণ এই বাক্যের গুণ আছে। কি আছে? বাক্যের অংশ আছে, গুণ আছে। তাহলে দেখো একটা বাক্যের অংশ কয়টা? একটা বাক্যের অংশ হচ্ছে 2টি। বাক্যের অংশ কয়টি? বাক্যের অংশ হচ্ছে 2টি। বাক্যের অংশ কয়টি? 2টি। আমরা অনেক শিক্ষার্থী জানি না, এডমিশনের পরীক্ষায় এগুলো আমরা ভুল করি। দেখো এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা দেখো বাক্যের অংশ কয়টা? 2টা। মনে করো আমি লিখলাম রহিম
ভাত খায়। ঠিক আছে, আমরা খাওয়া খাই শেষ বেরোতে পারলাম না। রহিম ভাত খায়। তাহলে দেখো রহিম আর হচ্ছে ভাত খায়, তাহলে রহিম ভাত খায়। তাহলে দেখো এই রহিমটা হচ্ছে সাবজেক্ট, রহিমটাকে সাবজেক্ট। আর রহিম সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। তাহলে উদ্দেশ্য, সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য। আর প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়, বিধেয়। তাহলে একটু খেয়াল করো বাক্যের অংশ কয়টা? বাক্যের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তাহলে বাক্যের অংশ কয়টা? দুইটা। একটা বাক্যে যে কর্তা যা করে, কর্তার নাম হচ্ছে উদ্দেশ্য, আর কর্তা যা কিছু করে সবই হচ্ছে বিধেয়। ঠিক আছে, তাহলে বাক্যে কর্তা সম্পর্কিত যা কিছু বলা হয় সবই বিধেয়। তাহলে বাক্যের অংশ কয়টা? দুইটা। বাক্যের অংশ কয়টা? দুইটা। একটা আদর্শ বাক্যে গুণ কয়টা থাকে? কমেন্ট করো, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে জানাও। একটি আদর্শ বাক্যে গুণ কয়টি থাকে? অফকোর্স একটি আদর্শ বাক্যে গুণ থাকে তিনটি। কয়টি? তিনটি। কয়টি? তিনটি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কাকে বলে ভাই? আকাঙ্ক্ষা হচ্ছে একটি পদ, বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলা হয়? তাকে বলা হয় আকাঙ্ক্ষা। বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলা হয়? তাকে আকাঙ্ক্ষা বলা হয়। বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। যেমন আমি বললাম যে মামা বাজারে, জাস্ট বললাম এতটুকু, বলার পর আর কিছু বললাম না। ঠিক আছে, বা আমি বললাম আমি তোমাকে, জাস্ট আমি এতটুকু লিখে আর কিছু লিখলাম না। এখন তোমাকে কি এর পরের পদ শোনার ইচ্ছা, এটাকে বলে আকাঙ্ক্ষা। এটাই কি বলে? আকাঙ্ক্ষা। তাহলে বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছা তাকে বলা হয় আকাঙ্ক্ষা। আসক্তি কাকে বলে? বাক্যের পদগুলো যদি সুবিন্যস্তভাবে সাজানো না থাকে তাকে আসক্তি বলে। আর যোগ্যতা কাকে বলে? যোগ্যতার পাঁচটা কারণ আছে। যেমন আমরা বলি যোগ্যতা হচ্ছে বাক্যের ভাষাগত এবং ভাবগত মিলবন্ধনকে মূলত বলা হয় যোগ্যতা। যেমন আমি যদি বলি পাখি আকাশে উড়ে, এটা হচ্ছে সঠিক বাক্য। কিন্তু যদি বলি পাখি পানিতে সাঁতার কাটে, আমি যদি বলি মাছ আকাশে উড়ে, মাছ আকাশে, মাছ কোথায় উড়ে? আকাশে উড়ে, আকাশে। মাছ আকাশে উড়ে, মাছ আকাশে উড়ে। তাহলে একটু খেয়াল করি এখানে মাছ কি আকাশে উঠতে পারে? উঠতে পারে না। তার মানে শব্দের ভাবগত এবং অর্থগত কোনো মিল নাই। তাহলে এগুলো কিসের অভাব? যোগ্যতার অভাব। এরকম যোগ্যতা 5 ধরনের যোগ্যতা আছে, সেগুলো আমরা এডমিশন ক্লাসে জানবো। তো আমাদের তো এগুলো জানা না, এখন আমাদেরকে জানতে হবে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। সরল বাক্য কাকে বলে? সরল বাক্য হচ্ছে একটি বাক্যে সরল বাক্য এরকম, জাস্ট মনে করো এরকম। আমার আমার জেনারেল কনসেপ্ট একটু শিখো। সরল বাক্য কিরকম? সরল বাক্য এরকম, সরল বাক্য এরকম। কেমন? একটু খেয়াল করি। যে বাক্যে একটি কর্তা, একটি কি আছে? কর্তা আছে, এবং একটি সমাপিকা, একটি সমাপিকা, সমাপিকা ক্রিয়া আছে তাকে কি বলে? সরল বাক্য বলে। তাহলে যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে তাকে কি বলে? তাকে সরল বাক্য বলে। তাকে কি বলে? সরল বাক্য বলে। যেমন আমি যদি একটু চিন্তা করি, আমি বললাম মামা মামা বাজারে সবজি কিনেন, মামা বাজারে সবজি কিনেন। তাহলে একটু খেয়াল করি, মামা বাজারে সবজি কিনেন, এখানে কর্তা কয়জন? মামা একজন। সবজি কিনেন, তাহলে কিনেন এই সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। তাহলে একটি বাক্যের মধ্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অফকোর্স এটা একটা সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। তাহলে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে সেটাকে আমরা কি বলবো? সরল বাক্য। সরল বাক্য, অফকোর্স সরল বাক্য। এরপর আসি যৌগিক বাক্য কাকে বলে? যৌগিক বাক্য হচ্ছে এটাও সহজ সরল, মানে সরল বাক্যের মতোই, এটাও সরল বাক্যের মতোই, জাস্ট সরল বাক্যের মতো, কিন্তু এটার কি আছে? এটার মাঝখানে একটু ঝামেলা আছে। মাঝখানে কি আছে? মাঝখানে একটু ঝামেলা আছে। মাঝখানে কি আছে? মাঝখানে একটু ঝামেলা আছে। মাঝখানে কি আছে? ঝামেলা আছে। এই ঝামেলাটার নাম হচ্ছে অব্যয়। ঝামেলাটার নাম কি? ঝামেলাটার নাম হচ্ছে অব্যয়। মাঝখানে ঝামেলাটার নাম কি? ঝামেলাটার নাম হচ্ছে অব্যয়। তাহলে মনে রাখতে হবে অব্যয় কোনগুলো? অব্যয় হচ্ছে এবং, কিন্তু, সুতরাং, এবং কিন্তু সুতরাং, তারপর হচ্ছে বরং, বরং, তথাপি, বরং তথাপি, তাই, নাইলে, অথবা, অথবা, তারপর, অথবা
তারপর। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ইত্যাদি। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অব্যয়। তাহলে দেখো অব্যয় কাকে বলে? যার কোনো ব্যয় নেই তাকে বলা হয় অব্যয়। যার কোনো কি নেই? পরিবর্তন নাই, সেগুলোকে বলা হয় অব্যয়। যে শব্দগুলোর কোনো পরিবর্তন নাই, লিঙ্গান্তর নাই, বহুবচন নাই, একবচন নাই, সেগুলো মূলত হচ্ছে অব্যয়। মানে সোজা কথা, যার কোনো পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় অব্যয়। তাহলে দেখো আমরা কি কি লিখলাম? এবং, কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই, নাইলে, অথবা, তারপরে, এগুলো কোনোটারই কি নাই? কোনোটারই আমাদের পরিবর্তন নাই। তাহলে দেখো একটি বাক্যের মধ্যে যদি অব্যয় থাকে এবং পাশে যদি একটি এই অব্যয়, দেখো একটি পাশে আমরা বলছি বাক্যের মাঝে যদি অব্যয় থাকে এবং দুটি সরল সরল কিংবা সরল কিংবা সরল কিংবা মিশ্র বাক্য থাকে তাকে 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 যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্য বলে। তাকে কি বলে? যৌগিক বাক্য বলে। তাকে কি বলে? যৌগিক বাক্য বলে। তাহলে বাক্যের মাঝে কি থাকলে? আমি বললাম বাক্যের মাঝে যদি অব্যয় থাকে, মেয়েটা সুন্দরী এবং কিউট, এটা কি বাক্য? এটা যৌগিক বাক্য। ঠিক আছে, একটু খেয়াল করো। দেখো বলছে মাঝখানে কি থাকলে? অব্যয় থাকলে। যেমন দুই পাশে কি থাকতে পারে? দুইটা সরল বাক্য থাকতে পারে, অথবা একটা সরল বাক্য, অথবা একটা মিশ্র বাক্য বা জটিল বাক্য থাকতে পারে, এবং মাঝখানে অব্যয় আছে, অথবা এইখানে যোজক বা কমা আছে, তাহলে সেই বাক্যটা কি হবে? যৌগিক বাক্য হবে। যেমন আমি এর আগের বাক্যটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসি, মামা বাজারে সবজি কিনেন, এটাকে আমি এখন যৌগিক করব, সরল থেকে যৌগিক করব। আমি লিখলাম মামা বাজারে গেলেন এবং সবজি কিনলেন। এবং কি কিনলেন? সবজি কিনলেন। মামা বাজারে গেলেন এবং তিনি কি কিনলেন? সবজি কিনলেন। দেখেন এই মামা বাজারে গেলেন, এটা কি বাক্য? এটা একটা সরল বাক্য। এটা একটা কি বাক্য? সরল বাক্য। সবজি কিনলেন, এটা একটা সরল বাক্য। তাহলে দেখেন তো দুইটা সরল বাক্যের মাঝে কি আছে? অব্যয় আছে। মাঝে কি আছে? অব্যয় আছে। তাহলে আমরা জানি দুটি সরল বাক্য কিংবা মিশ্র বাক্যের মাঝে যদি অব্যয় থাকে, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে অফকোর্স আমরা বলি একটি যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। কি বাক্য বলি? যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। এখন একটু আসি, দেখেন এখন একটু আসি জটিল বাক্যের দিকে। জটিল বাক্য কাকে বলে? জটিল বাক্য এই যৌগিক বাক্য থেকে আরো একটু অন্যরকম। যেমন আমরা বলছি যে বাক্য সহজ সরল, কিন্তু এই বাক্যের শুরুতেও ঝামেলা, শেষেও ঝামেলা, মাঝেও ঝামেলা থাকে মাঝে মাঝে। তার মানে দেখেন মানে কোন এলাকার মানুষ একটু কমেন্ট করে জানান, যা শুরুতেও ঝামেলা, শেষেও ঝামেলা, মাঝেও ঝামেলা, এটা কোন কোন এলাকার মানুষ একটু আমাকে কমেন্ট করে জানান। তাহলে শুরুতে, শেষে, মাঝে ঝামেলা থাকলে সেগুলোকে আমরা বলি জটিল বাক্য। জটিল বাক্য চিনার আরো এক্সাম্পল আছে, ব্যাকরণিক ওয়ে আছে, আমি এটা বলছি, জাস্ট আমি একটু আমার ভাষায় সহজ করে ব্যাকরণকে বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করি, দেখেন আমরা বললাম যে শুরুতে ঝামেলাটা কি? শুরুতে ঝামেলা হচ্ছে এখানে যদি আমি বলি যে, এখানে আমি বললাম সে, ঠিক আছে, আর মাঝখানে দিলাম কমা, মাঝখানে দিলাম কমা। মূলত যে, সে, যিনি, তিনি, যেমন তেমন, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এগুলো কি? সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামগুলো কি কি আমি বললাম? সাপেক্ষ সর্বনামগুলো আছে যে, সে, আমি কয়েকটা লিখে দিচ্ছি, যে, সে, যে, সে, যিনি, তিনি, যখন, যখন, তখন, যেহেতু, সেহেতু, যেহেতু, সেহেতু, যে, যিনি, তিনি, যেমন তেমন, যিনি, তিনি, যে, সে, আমি বলি যে, সে, যিনি, তিনি, যেমন তেমন, জেনে, অমনি, যদি, তবে, এগুলো সবগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যদি বাক্যে সাপেক্ষ সর্বনাম থাকে এবং কি থাকে? দুইটা বাক্যে কি থাকে? মাঝখানে কমা থাকে, এগুলো অনেক সময় জটিল বাক্য হয়। যেমন কিভাবে জটিল বাক্য চেনার উপায়? 1 নম্বর উপায় হচ্ছে আমি বললাম শুরুতে কি থাকবে? সাপেক্ষ সর্বনাম থাকবে। সাপেক্ষ সর্বনাম থাকবে, থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে মাস থাকবে একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত বাক্য।
আশ্রিত বাক্য বা খণ্ড বাক্য, এগুলো থাকলে এটা কি বাক্য? এটা অফকোর্স জটিল বাক্য। এখন একটু খেয়াল করি, তাহলে আমি আমার এর আগের বাক্যটাকে আমি জটিলে এখন কনভার্ট করি। জটিলে কনভার্ট করি কিভাবে করব? যেমন আমি বললাম যখন, খেয়াল করি, আমি বললাম যখন মামা বাজারে গেলেন, যখন মামা কই গেলেন? বাজারে গেলেন, একটা জাস্ট কমা দিলাম, তখন তিনি সবজি কিনলেন। যখন মামা বাজারে গেলেন তখন তিনি সবজি কিনলেন। যখন মামা বাজারে গেলেন তখন তিনি কি কিনলেন? সবজি কিনলেন। তাহলে দেখেন তো এই বাক্যে যখন তখন কি আছে? এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এগুলো কি? এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যখন তখন, যখন তখন, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এবং দুইটা বাক্যের মাঝে কি আছে? কমা আছে। কি আছে? এই যে কমা, কমা, এই যে কমা আছে। দুটা বাক্যের মাঝে কি আছে? কমা আছে, এই যে কমা আছে। তাহলে এটা কি? একটা দেখেন যখন মামা বাজারে গেলেন, এটা আশ্রিত বাক্য। এটা প্রধান বাক্য কি? তখন তিনি সবজি কিনলেন। সবজিটা কখন কিনছে? যখন মামা বাজারে গেছে। তাহলে একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত বাক্য আছে। কি আছে? একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত বাক্য আছে। তাহলে এটা কি বাক্য? অফকোর্স জটিল বাক্য। তাহলে আমরা এইভাবে যদি জটিল বাক্য নির্ণয় করতে পারি, তাহলে আমাকে একটু প্রশ্ন কমেন্ট করবেন। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা কোন বাক্য? এটা কোন বাক্য? সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করেন তো। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, বাক্যটি কোন বাক্য? তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা কোন বাক্য? একটু কমেন্ট করেন তো। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা কোন বাক্য? তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, কোন বাক্য? সবাই একটু কমেন্ট করেন। চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, কোন বাক্য? তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, কোন বাক্য? তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, কোন বাক্য? তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, কোন বাক্য? সবাই একটু কমেন্ট করে জানাও তো। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, কোন বাক্য? ওকে, এখন একটু আমরা দেখি যে এই বাক্যটা একটু খেয়াল করো। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এখানে কি আছে? দুইটা বাক্যের মাঝে কি আছে? কিন্তু আছে, কিন্তু আছে। তাহলে কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে অব্যয়। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে অব্যয়। কিন্তুটা কি? অব্যয়। তাহলে আমরা জানি দুটি বাক্যের মাঝে যদি কি থাকে? অব্যয় থাকে। কি থাকে? অব্যয় থাকে। দুটি বাক্যের মাঝে যদি কি থাকে? অব্যয় থাকে, সেই বাক্যটাকে আমরা কি বলি? সেই বাক্যটাকে অফকোর্স আমরা বলি যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। তাহলে এবং, কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই, নাইলে, অথবা, তারপর, এগুলো থাকলে এই বাক্যটা কি বাক্য হবে? অফকোর্স এটা যৌগিক বাক্য হবে। তাহলে তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, কোন বাক্য? এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। কোন বাক্য? যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন আমরা এই খুব সহজে কিন্তু বাক্য প্রকরণটা নির্ণয় করতে পারলাম। খুব সহজে কি করলাম? বাক্য প্রকরণটা আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে সরল বাক্য কোনটা, জটিল বাক্য কোনটা, যৌগিক বাক্য কোনটা, এগুলো নিয়ে কি আমাদের সমস্যা হবে? অফকোর্স সমস্যা হবে না। তাহলে দেখেন আমরা এই যে ব্যাকরণ প্রশ্নটা আছে, জাস্ট 5টা শব্দ আপনি যদি এখান থেকে 5 নঙে যদি আপনি জাস্ট 5টা শব্দ নিতে চান, 5টা শব্দ, জাস্ট 5টা শব্দ, 5টা শব্দ লিখতে চান, আপনার সময় লাগবে সর্বোচ্চ 3 মিনিট। 3 মিনিট, ঠিক আছে? তারপরে আমাদের 6 নঙে কি আছে? যে বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণ, কোনটা অস্তিবাচক বাক্য, কোনটা নেতিবাচক বাক্য, অথবা বাক্যের কোনো ভুল থাকলে বানানগত ভুল, তারপর হচ্ছে বাক্যে অর্থগত ভুল, অথবা আমাদের এই যে
উপসর্গের নিয়ম অনুসারে ভুল, তাহলে এরকম ভুল নির্ণয় থাকলে আপনি জাস্ট নির্ণয় করে দেবেন। আপনাকে সর্বোচ্চ সময় লাগবে আপনাকে 3 থেকে 4 মিনিট, ঠিক আছে। অথবা অপপ্রয়োগের শুদ্ধকরণ এটা করে দিলে জাস্ট 3-4 মিনিট আমার হয়ে যাবে। তার মানে আমি জাস্ট ভালো করতে গেলে, পরীক্ষা ভালো করতে গেলে বেশি কিছু করা লাগে না। ভালো করতে গেলে একটু টেকনিক খাটিয়ে পড়লে ইনশাল্লাহ ভালো করা পসিবল। তাহলে দেখেন আমাদের এই বাংলা ব্যাকরণ বা দ্বিতীয় পত্র প্রশ্নটা, যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমাকে উত্তর করতে সময় লাগলো কতক্ষণ? আমাকে উত্তর করতে সময় লাগলো অনেকক্ষণ না। না, আমাদের এই ব্যাকরণ প্রশ্নটা আমরা কি করি, অধিকাংশ শিক্ষার্থী সহজ সহজ ওই যে ভাবি যেগুলো বাসায় বসে মুখস্থ করে ফেলবো, এগুলো তো সহজ, আমি আমি সমাস পারি না, সমাস পড়বো না, এরকম যাদের মেন্টালিটি আছে তারা কি করি, আমরা ভুল করি। তারা কি করি, আমরা ভুলটা করি। ভুলটা আমরা এখানেই করি। আমার ব্যাকরণ পাঠ যদি পরীক্ষা ভালো হয়ে যায়, আমি যদি 30-এ যদি 30 নম্বর নির্ণয় করে ফেলতে পারি, 30-এ যদি আমি আউট অফ 30 করে ফেলতে পারি, কতক্ষণ সময় লাগবে? আমার এখানে সময় লাগতেছে সর্বোচ্চ সব মিলে 20 মিনিট। সর্বোচ্চ কত মিনিট? 20 মিনিট। সর্বোচ্চ কত মিনিট? 20 মিনিট। যদি 20 মিনিটও না, আমি আরো সময় দিলাম, আমি মনে করো 30 মার্কের জন্য আমি 30 মিনিট নিয়ে নিলাম, 30 মিনিট। কিন্তু আমার পরীক্ষা হবে কয় ঘন্টায়? 2-3 ঘন্টায়। তাহলে আমি এখনো সময় পাচ্ছি 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা কত মিনিট? 30 মিনিট। এখানে আইসা দেখো 7 নম্বরে বলছে যে নিচের কোনটি, যে পারিভাষিক শব্দ বলছে 5টা, এখানে 10টা শব্দ আছে বা 12টা শব্দ আছে, তুমি 10টা শব্দ, জাস্ট 10টা শব্দের কি করো, বাংলা ট্রান্সলেশন করে দাও। 10টা শব্দে তোমাকে এখানে 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে। 2 থেকে 3 মিনিট তোমার কি হয়ে গেল, তোমার এখানে ইজিলি তুমি একটা সেভ করে ফেলো নাম্বারটা। তাহলে তোমার সময় পাবা কত? তুমি এই 2.5 ঘন্টায় বসে তুমি একটা দিনলিপি লিখবা, তুমি একটা ইমেইল লিখবা, তুমি একটা সারমর্ম সারাংশ, এখানে দেখো ভাব সম্প্রসারণ আর সারমর্ম সারাংশ, তুমি সারমর্ম সারাংশ লিখলে 2-3 লাইন লিখে তুমি এটা এনাফ করতে পারবা। তাহলে তোমাকে অফকোর্স সারমর্ম সারাংশ যদি বুঝে থাকো, ভালো করে পড়ো, তাহলে সারমর্ম সারাংশটা লিখলে তুমি এখান থেকে ইজিলি তুমি 8 থেকে 9 নাম্বার ক্যারি করতে পারবা, যদি তোমার লেখার অভিজ্ঞতা থাকে, ইভেন লিখতে পারো। না লিখতে পারলে তো এখানে 00 পাওয়ার পসিবিলিটিও আছে, যেমন তুমি এখানে ভালো করার পসিবিলিটি আছে, খুব অল্প সময় যেমন 8-9 পাওয়ার পসিবিলিটি, 10ও পাওয়ার পসিবিলিটি আছে, একই সাথে এখানে 00 পাওয়ার পসিবিলিটিও আছে। তাহলে তোমাকে অফকোর্স এখান থেকে সারমর্ম সারাংশ তুমি লিখতে পারো, অথবা তোমার হাতে যেহেতু সময় আছে তুমি কি করতে পারো, ভাব সম্প্রসারণে লিখতে পারো। তবে আমার রিকমেন্ডেশন থাকবে তুমি সারমর্ম সারাংশ লেখার চেষ্টা করবে, তাহলে কি হবে, তোমাকে এখানে 2 মিনিটে তুমি 10 মার্ক পাওয়া পসিবল। তাহলে তুমি দেখো আমাদের এই পর্যন্ত যেগুলো লিখলাম এগুলো আমার বেশি সময় লাগার বিষয় না। আমার সময়টা লাগবে কোথায়? আমি সময়টা কাজে লাগাবো আমার রচনা লিখতে। তাহলে আমার পরীক্ষায় আমি যদি 2 ঘন্টা, 1 ঘন্টা আমার পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে, জাস্ট আরো 2 ঘন্টা আছে না, এই 2 ঘন্টা আছে না, এই 2 ঘন্টা যদি আমি জাস্ট এই রচনা সবার কমন পড়ে, আমরা জাস্ট প্যারা করে, আমি এতটুকু 3 লাইনে একটা প্যারা করলাম, এরপর আমি একটু গ্যাপ দিলাম, 1 লাইন গ্যাপ দিয়ে আমি আবার প্যারা করে লিখলাম। আমি যদি প্যারা করে যদি আমি এই রচনাটা ভালোভাবে লিখতে পারি, যদি বেশি লিখতে পারি, সুন্দর করে গুছিয়ে প্যারা করে দিয়ে লিখতে পারি, তাহলে আমার এখানে 20-এ 15 পাওয়া সম্ভব, 15 থেকে 17 পাওয়া সম্ভব, 15-17 পাওয়া সম্ভব। কারণ তুমি হিউজ লিখছো, অনেক ভালো কোটেশন দিয়ে লিখতে পারবা, অনেক ভালো বেশি প্যারা দিতে পারবা, তাহলে তুমি এখানে 15 পাওয়া সম্ভব। তখন তোমার নাম্বারটা অটোমেটিক্যালি 90, শুধু আমরা তো 80-তে ভাবি যে 80 পাইলে A+, আমরা কি ভাবি 80 পাইলে A+, 80 পাইলে A+। আমি বলছি তুমি জাস্ট আমার দেখানো গাইডলাইন অনুসরণ করলে তুমি এখানে 90+ পাওয়া পসিবল, 80 না 90+ পাওয়া পসিবল। আমার কথা কি বুঝতে পারছো? 90 পাওয়া পসিবল। তাহলে তোমার মার্ক কাটবে কোথায়? মার্ক কাটার জায়গা হচ্ছে রচনায় তোমার 5 মার্ক কাটবে, ভাব সম্প্রসারণে 1-2 মার্ক কাটবে, আর মার্ক কাটার কোনো সুযোগ নাই। তার মানে আমরা ধরে নিলাম 5-6 আর এদিক দিয়ে আমরা এক্সট্রা আরো 4 ধরলাম, তার মানে 10 আমার কেটে নিল, আমি 90 পাওয়া পসিবল। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো আমরা শিক্ষার্থীরা যদি একটু গুছিয়ে প্রস্তুতি নেই তাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা খুব ইজি হয়ে যায়। আর আমাদের বাংলা পার্টে A+, আমাদের বাংলা পরীক্ষা যেহেতু প্রথমেই হয়, বাংলা ফার্স্ট পেপারটা নিয়ে আজকের কথা বললাম না, বাংলা সেকেন্ড পেপারটা নিয়েই বললাম। তো বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার যদি আমি যেভাবে গুছিয়ে তোমাদেরকে টপিকগুলো গুছিয়ে দিব, এভাবে জাস্ট তুমি যদি পড়তে পারো, ইনশাল্লাহ তোমার দ্বারা বাংলায় A+ পাওয়া জাস্ট সময়ের বিষয়। আর যদি তুমি তোমার মতো করে পড়ো তাহলে হবে A+ হবে, কিন্তু খুব কষ্ট হবে, বা A+ না হওয়ার পসিবিলিটি খুব বেশি থেকে যায়। তাই আমি তোমাদেরকে বলবো, আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা জাস্ট
এই কোর্সটা ভালোভাবে পড়ো। আর আমাদের সাথে যদি তোমরা এই কোর্সটা এনরোল করতে চাও তাহলে আমাদের পেজে ইনবক্স করো কিভাবে তোমরা এইচএসসিতে ভালো প্রস্তুতি নিবে। তোমাদের জন্য সর্বোচ্চ গুছানো প্রস্তুতির জন্য আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ভালো কিছু নিয়ে। ইভেন তোমাদের সাথে তোমাদের কোর্সকে তোমার 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 পরীক্ষা দেওয়ার দায়িত্ব তোমার, আর তোমার পরীক্ষার প্রস্তুতি গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমাদের কাছে আমি বলবো তোমরা একটু গুছিয়ে প্রস্তুতি নাও, আর এই প্রস্তুতি নিতে আমরা তোমাদের সাথে পাশে আছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা যদি চাও যে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, আমাদের এই ফেসবুক পেজে তোমরা ইনবক্স করো, তোমাদের কোর্স সম্পর্কে এবং কোর্স আউটলাইন সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে কোনো এক ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।